হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব WBCS 2024 মেন্সকে টার্গেট করে পেপার 3 ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ, হাই কোয়ালিটি এমসিকিউ সেট নাম্বার 10, যেখানে তোমরা বিগত 9টা ক্লাসে দেখেছো আমরা প্রায় 20টা করে এমসিকিউ কোয়েশ্চেন সলিউশন করেছি। অলমোস্ট 180টা কোয়েশ্চেন আমরা করেছি। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 আলোচনা করব। তার প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট অরিজিনেট ফ্রম আ গ্লেসিয়ার? নিম্নলিখিত নদীগুলির মধ্য থেকে কোনটি গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেনি? ভাগীরথী, অলকানন্দা, তিস্তা, সুবর্ণরেখা। ভাগীরথী এটি উৎপত্তি লাভ করছে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। গোমুখ গুহা বলে আমরা যেটা জানি উত্তরাখণ্ডে অবস্থিত গঙ্গোত্রী গ্লেসিয়ার, সেখান থেকে উৎপত্তি লাভ করছে। অলকানন্দা উৎপত্তি লাভ করছে শতপথ গ্লেসিয়ার থেকে বা শতপন্থ গ্লেসিয়ার থেকে, এটা উত্তরাখণ্ডে অবস্থিত শতপন্থ গ্লেসিয়ার থেকে। এবং এই ভাগীরথী এবং অলকানন্দার মিলনের ফলেই রিভার গঙ্গা তৈরি হচ্ছে। এই দুটি নদীর মিলন হচ্ছে যে জায়গাটায়, তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। এরপর নদী অ্যাকচুয়ালি গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ভাগীরথী এবং অলকানন্দা দুটো নামে প্রবাহিত হয়। তিস্তার উৎপত্তি আমরা দুটো হেড স্ট্রিম পাবো, লাচুং অ্যান্ড লাচেন। এই দুটি হেড স্ট্রিম আমরা পাই তিস্তার উৎপত্তির ক্ষেত্রে। এবং জেমু হিমবাহের কাছ থেকে এটি উৎপত্তি লাভ করছে সিকিমে। সুবর্ণরেখা কিন্তু পেনিনসুলার রিভার বলা যেতে পারে, অর্থাৎ এটা আমাদের যে মালভূমি অঞ্চল রয়েছে এই মালভূমি অঞ্চল থেকে, ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে। ফলে এই নদীটি কিন্তু গ্লেসিয়েটেড রিভার নয়। সো অপশন ডি, সুবর্ণরেখা ইজ দ্য কারেক্ট আনসার। সুবর্ণরেখার ক্ষেত্রে আরেকটা বিষয় বলা যায় যে সুবর্ণরেখা পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই দুই রাজ্যের মধ্যে একটা বর্ডার হিসাবে কাজ করছে। অর্থাৎ একদম পশ্চিম দিক থেকে আমরা যদি দেখি, এই যদি আমাদের হয়, এরপর তো এই দিকটা ওড়িশা রয়েছে, এই রকমভাবে এটা প্রবাহিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দ্য রাজমহল গ্যাপ ইজ সিগনিফিকেন্ট বিকজ। দেখো রাজমহল গ্যাপ, এই যে রাজমহল গ্যাপ এটা তৈরি হয়েছে কিভাবে না, আমি আগে কোনো না কোনো একটা প্রশ্নে নিশ্চয়ই এটা আলোচনা করে দিয়েছিলাম যে এইটা তৈরি হয়েছে ডাউন ওয়ার্পিং এর কারণে। অ্যান্ড দ্য ডাউন ওয়ার্পিং বিটুইন হোয়াট? দ্য ডাউন ওয়ার্পিং বিটুইন রাজমহল হিল অ্যান্ড গারো হিল। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডাউন ওয়ার্পিং এর যে ধারণাটা আমি বলছি এটা কিভাবে এক্সিস্ট করছে মোটামুটি। এই যে জায়গাটা, এইটা আমরা ধরে নিচ্ছি এই দিকটা রাজমহল হিল এবং এই দিকটা হচ্ছে গারো হিল, তাই তো? এর মাঝখানে যে অংশটা এটা ডাউন ওয়ার্পিং এর মাধ্যমে হয়েছে। তাহলে এইটা স্পেসিফিক্যালি অবস্থানগতভাবে আমাদের পেনিনসুলার প্লেটুর সাথে নর্থ ইস্টার্ন যে প্লেটু রিজিয়ন, এই দিকটা নর্থ ইস্টার্ন যে প্লেটু রিজিয়ন তার মধ্যে সম্পর্ক তৈরি করছে। তাহলে সেপারেটস ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, এটা বলতে পারি না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। নাম্বার 1 এটা বলা যাবে না। প্রোভাইড আ প্যাসেজ ফর গঙ্গা ইন্টু বে অফ বেঙ্গল বেসিন। গঙ্গাকে বে অফ বেঙ্গলে যাতায়াতের রাস্তা করে দিয়েছে। দেখো এটা বলা গেলেও যেতে পারে, আমরা পরে দেখব। সেপারেটস মেঘালয়া প্লেটু ফ্রম পেনিনসুলার প্লেটু, এটা প্রমিনেন্টলি বলা যেতে পারে। মেঘালয় মালভূমিকে পেনিনসুলার যে মালভূমি রয়েছে তার সাথে বা সেই জায়গা থেকে আলাদা করেছে, এটা একদম ঠিক কথা। অপশন সি আমরা এটা মানতে পারি। মার্কস দ্য বাউন্ডারি বিটুইন ওল্ড অ্যান্ড নিউ অ্যালুভিয়াম, না, ওল্ড অ্যান্ড নিউ অ্যালুভিয়ামের মধ্যে মার্ক করছে বাউন্ডারি, এটাও ঠিক কথা না। বেসিক্যালি এই যে এইটা আমি কেন তখন বললাম যে হতে পারে, দেখো এই যে অংশটা রয়েছে, এই যে গঙ্গা নদীর ব্যবস্থা, বেসিক্যালি এই জায়গাটাতে, এই যে অঞ্চলটা, এই জায়গাটাতে গঙ্গা ব্রহ্মপুত্র, রাইট? এই গঙ্গা ব্রহ্মপুত্র যে সেডিমেন্টেশন, এই গঙ্গা ব্রহ্মপুত্র সেডিমেন্টেশন হয়েছে এবং এই গঙ্গা ব্রহ্মপুত্র সেডিমেন্টেশনের প্রভাবে এই বেসিন রিজিয়নটা একটা সমতল ভূমি অংশে পরিণত হয়েছে। ফলে সেই জন্য এটা মনে হচ্ছিল, বাট স্টিল এখানে অপশন সিতে যেটা দেওয়া আছে, দেখো এটা সেপারেট করছে আমাদের মেঘালয়া প্লেটু অর্থাৎ নর্থ ইস্টার্ন প্লেটু ফ্রিঞ্জ যে অংশটা রয়েছে সেইটার সাথে কাকে? পেনিনসুলার প্লেটু, অর্থাৎ আমাদের মেন যে প্লেটু রিজিয়ন, সেই মেন প্লেটু রিজিয়নের সাথে
আমাদের উত্তর পূর্বের যে মেঘালয়া মালভূমি অঞ্চল তাকে আলাদা করছে। এবং মনে রাখতে হবে এই যে মেঘালয়া এটার নাম কে দিয়েছেন, এটাও প্রশ্ন হয়, এস.পি. চ্যাটার্জি। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 3। Which one of the following districts of West Bengal has the lowest percentage of scheduled tribe population? সব থেকে কম শিডিউল ট্রাইব পপুলেশন আমরা কোন জেলাতে দেখতে পাই? দেখো প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই মোটামুটি যদি দেখা যায় শিডিউল ট্রাইব পপুলেশন কিন্তু কমের দিকেই থাকবে, ঠিক আছে। তাও কতটা কম আমরা যদি দেখি, এখানে কলকাতার ক্ষেত্রে শিডিউল ট্রাইব পপুলেশন 0.24% আছে, হাওড়ার ক্ষেত্রে শিডিউল ট্রাইব পপুলেশন 0.31% আছে, নর্থ 24 পরগনার ক্ষেত্রে 2.16%, নদিয়ার ক্ষেত্রে 2.72%। সো অবভিয়াসলি কলকাতা ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। এবার এটা জিজ্ঞাসা করতে পারে যে হাইয়েস্ট কোথায়, হাইয়েস্ট শিডিউল ট্রাইব পপুলেশন ইন্ডিয়াতে কোথায়, কোন স্টেটে, ইন্ডিয়াতে কোন ডিস্ট্রিক্টে, এবং ওয়েস্ট বেঙ্গলেতে কোন ডিস্ট্রিক্টে? এই তিনটে প্রশ্ন তোমাদের জন্য থাকলো, কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ভাবর বেল্ট ইজ ক্যারেক্টারাইজড বাই। তাহলে আমরা একদম চলো যাই দেখি ভাবর জায়গাটা কেমন। সো স্পেসিফিক্যালি এটা হিমালয়ান পিডমন্ট জোন যে রয়েছে, এই হিমালয়ান পিডমন্ট জোনের অংশ মোটামুটিভাবে বলা যায়। এই যে অংশটি রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিমালয়ান পিডমন্ট জোন হিসেবে পরিচিত। এখন নদী যখন প্রবাহিত হয়ে আসে, যখনই ঢালটা কমে যাচ্ছে, তখন নদীর যে বিভিন্ন উপকরণ সঞ্চয় সেগুলো নদী জমা করতে শুরু করে এই জায়গাতে, এবং স্বাভাবিকভাবে তুলনামূলক বড় আকৃতির নুড়ি কাঁকড় ইত্যাদি প্রথমে সঞ্চয় করে। এই বড় আকৃতির নুড়ি কাঁকড় সঞ্চিত যে অঞ্চলটা তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি ভাবর। কেন এটাকে ভাবর বলছি এবং ভাবরের চরিত্র কি না, এই জায়গাতে আমরা পোরাস একটা ল্যান্ডমাস দেখতে পাই, জল এই জায়গায় মাটির নিচে সহজে অনুপ্রবেশ করে, ফলে এই ভাবর অঞ্চলের অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক হিসাবে আমরা ড্রাই রিভার ভ্যালি দেখতে পেতে পারি। ড্রাই রিভার ভ্যালি এই জায়গাতে দেখা যায়। এর পরবর্তীতে এই বড় আকৃতির পাথরের তুলনায় ক্রমাগত ছোট আকৃতির পাথর এবং তুলনামূলক ভিজে স্যাঁতস্যাঁতে অঞ্চলযুক্ত যেটা স্থান আমরা দেখতে পাই ভাবরের দক্ষিণ দিকে ভাবর বরাবর, তাকে বলা হয় তরাই। এই যে তরাই, তরাই শব্দটির অর্থ কি, এটা আসছে তর থেকে। তর মানে হচ্ছে ওয়েটল্যান্ড বা ভিজে স্যাঁতস্যাঁতে ভূমিভাগ, রাইট। তাহলে ভাবর অঞ্চলে আমরা যে নদীকে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে দেখেছি, সেই নদী ভাবর অঞ্চল থেকে তরাই অঞ্চলে এসে কিন্তু রিঅ্যাপিয়ার করে, ভাবর অঞ্চলে তারা রিঅ্যাপিয়ার করে। এই যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আমরা ভাঙর এবং খাদার পাই। যাই হোক, তাহলে এই ভাবর বেল্ট বেসিক্যালি কি, ভাবর বেল্ট বেসিক্যালি অবস্থান করছে কোথায় না, এটা যদি জিজ্ঞাসা করে দ্যাট ইজ ইন পিডমন্ট বা পাদদেশ অঞ্চল, হিমালয়ের পাদদেশ অঞ্চলে। তাহলে ক্যারেক্টারিস্টিক ফাইন অ্যালুভিয়াল ডিপোজিট অ্যান্ড মার্সেস। তাই কি ফাইন অ্যালুভিয়াল, আমি তো এখানে ছবি এঁকে দিয়েছি, প্রত্যেকে দেখো তো এটা কি ফাইন অ্যালুভিয়ালের কথা আমি বলেছি, এই যে ছবিটা আমি এঁকেছি। তাহলে ভাবর অঞ্চল যদি হয় এই যে সাইজটা বড় বড় আকৃতির, তাহলে ফাইন কখনো হবে না, কখনো ফাইন হবে না। তাহলে এটা ফাইন হবে না, কোর্জার হবে, কোর্জার হবে। এবং এটা বলছে মার্সেস মানে জলাভূমি, মার্সেস কি হবে না, ড্রাই হবে। যদি মার্সেস হতো স্যার তাহলে কি আমরা বলতাম, তাহলে এটাকে আমরা বলতাম তরাই অঞ্চল। মার্সেস বলতে গেলে তরাই বোঝাতে হতো। তাহলে নেক্সট যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, পোরাস ডিপোজিটস কজিং স্ট্রিমস টু ডিসঅ্যাপিয়ার। দেখো আমি এই কথাটাই তো বললাম, পোরাস ডিপোজিটস এর কথাই তো বললাম, যেহেতু বড় বড় আকৃতি আছে, অর্থাৎ যদি বড় বড় আকৃতির নুড়ি থাকে এরকম ভাবে, এর মাঝখান দিয়ে জলের অনুপ্রবেশ ঘটাটা তুলনামূলক সহজ, ডিসঅ্যাপিয়ার হয়, তাহলে পোরোসিটি এই জায়গাটাতে বেশি। এবং এই যে নদী ডিসঅ্যাপিয়ার হয় তারা তরাই অঞ্চলে যে রিঅ্যাপিয়ার হয়, এটা আমি বললাম। সো এক্ষেত্রে আমরা আনসার হিসাবে উইদাউট এনি ডাউট এই পোরাস ডিপোজিটস কজিং স্ট্রিমস ডিসঅ্যাপিয়ার আন্ডারগ্রাউন্ড এইটাকে অপশন হিসেবে নিতে পারি, নো ডাউট এটাকে অপশন হিসেবে নিতে পারি। ব্ল্যাক কটন সয়েল, ল্যাটেরাইট আপল্যান্ড, এগুলো এর সাথে কোনো সম্পর্ক নয়। কোথায় আমরা দেখতে পাবো ব্ল্যাক কটন সয়েল? আমরা পাবো ডেকান প্লেটু
আর ল্যাটেরাইটিক আপল্যান্ড আমাদের যে প্লেটু রিজিয়ন, প্লেটু প্রিন্স রিজিয়নেতে আমরা দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিভার ডাজ নট কন্ট্রিবিউট ডাইরেক্টলি টু দ্য সুন্দরবন ডেল্টা? সুন্দরবন ডেল্টাতে ডাইরেক্টলি কন্ট্রিবিউট করছে না কোন নদী ব্যবস্থা? দেখো, মাতলা, রায়মঙ্গল এরা তো ডাইরেক্টলি আমরা পাচ্ছি। এবার ডাউট হতে পারে দামোদর এবং তিস্তা নদী ব্যবস্থার ক্ষেত্রে। দেখো, দামোদর যদি আমরা দেখি, দামোদর কিন্তু আমাদের যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল রয়েছে সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এসে মিলিত হচ্ছে উলুবেড়িয়ার কাছে, কমলপুরে, তাই তো? তাহলে দক্ষিণ দিকে আমরা দামোদরকে পাচ্ছি। গঙ্গা নদী ব্যবস্থা এটা যুক্ত হচ্ছে এবং গঙ্গা ব্রহ্মপুত্র যে সমভূমি অঞ্চল তৈরি হচ্ছে, সুন্দরবন তো তারই মধ্যে পড়ে, ফলে এটাকে আমরা ধরে নেব। কিন্তু তিস্তা উত্তরবঙ্গে এবং এটা মূলত ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে, ফলে সুন্দরবনের সাথে তিস্তা দূর দূরান্তে আমরা সেই অর্থে সম্পর্ক পাবো না। সো কারেক্ট আনসার উইল বি অপশন ডি। দ্য হাইয়েস্ট অ্যানুয়াল রেনফল ইন ইন্ডিয়া ইজ রেকর্ডেড ডিউ প্রাইমারিলি টু, আচ্ছা, ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত প্রধানত কী ধরনের বৃষ্টিপাত এটা আগে আমি বলি। ভারতবর্ষে প্রধানত যে বৃষ্টিপাত হয় সেটা মনে রাখবে ওরোগ্রাফিক রেনফল। এবার প্রশ্ন হয়, স্যার ওরোগ্রাফিক রেনফল কি? এটাকে আমরা বলছি শৈলক্ষে বৃষ্টিপাত। মানে ধরে নাও এটা পার্বত্য অঞ্চল রয়েছে, এই পার্বত্য অঞ্চলের একটা নির্দিষ্ট দিক থেকে, যে কোনো দিক হতে পারে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসছে। এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস এখানে ধাক্কা লেগে ওপর দিকে ওঠে, ওপর দিকে উঠলে এটা কুলড হয়, সলিডিফাইড, মানে সলিডিফাইড বলবো না, কুলড হলে মেঘ তৈরি করে, কনডেন্সড হয় এবং সুপার কুলড ওয়াটার হয়ে যে দিকটাতে ধাক্কা দেয় সেই দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এই দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হলো। দেখো, এই যে দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হলো, এরপর এই বায়ুটা তো নিশ্চয়ই থেমে থাকবে না, এই বায়ু প্রবাহিত হবে। যখন এই বায়ু পাহাড় পেরিয়ে এবার এই দিকে যাচ্ছে, তখন এই বায়ুর চরিত্র হয়ে গেল ড্রাই। আমি কালার পাল্টে দিয়েছি সেই জন্য, এই বায়ুর চরিত্র হয়ে গেল ড্রাই। ফলে এই পাশটাতে, এই দিকটাতে যারা আছে তারা কিন্তু খুব বেশি বৃষ্টিপাত পাবে না। এই দিকটাতে যারা আছে তারা বৃষ্টিপাত পাবে। আমরা এই দিকটাকে বলে থাকি উইন্ডওয়ার্ড সাইড, এইটাকে আমরা বলে থাকি উইন্ডওয়ার্ড সাইড, এইটাকে আমরা বলে থাকি লিওয়ার্ড সাইড। তাহলে উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড সাইড এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আশা রাখবো। ভারতবর্ষের সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওরোগ্রাফিক রেনফল। এবার এর প্রমাণ কি? দেখো, ভারতবর্ষে যখন বৃষ্টিপাত হয় মেনলি ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়। এবার এই জায়গাতে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল অবস্থান করছে, কেরল অঞ্চলেতে আমরা বৃষ্টিপাতের কথা বলে থাকি সবথেকে বেশি এর মাধ্যমে হয়ে থাকে, মানে আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার মাধ্যমে হয়ে থাকে। এবার যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেটা আরব সাগরীয় শাখা, তার ক্ষেত্রে যদি আমরা দেখি একটা ময়েশ্চার ল্যাডেন এয়ার মাস সেটা নিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। যখন এই ময়েশ্চার ল্যাডেন এয়ার মাস নিয়ে প্রবেশ করছে, দিয়ে ধাক্কা দিচ্ছে কোথায়? এই জায়গাটাতে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের। তাহলে এবার চিন্তা করো, এই যদি আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল হয়, এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম দিকটাতে যেহেতু বৃষ্টিপাতটা মানে প্রথম ধাক্কা লাগছে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। তাহলে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারাও যে বৃষ্টিপাতটা পাচ্ছি তাকে কি বলতে পারি না যেটা ওরোগ্রাফিক রেনফল? নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা তো কেবল অ্যারাবিয়ান সি ব্রাঞ্চের কথা আমি বললাম, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ এই জায়গাটা গিয়ে ধাক্কা দিচ্ছে। তাহলে এই জায়গাটাতে রয়েছে হিমালয়ান মাউন্টেন রিজিয়নের ব্যারিকেড, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মৌসিনরামে ধাক্কা দিচ্ছে, ফলে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এই যে বিষয়টা, এটার কথা চিন্তা করো। তাহলে এই যে ওরোগ্রাফিক আপলিফমেন্টের কথা আমি বলছি, এই যে আমি ওরোগ্রাফিক আপলিফমেন্টের কথা বলছি, তাহলে কেন ওরোগ্রাফিক আপলিফমেন্টের কথা আমি বলছি ময়েশ্চার ল্যাডেন উইন্ডের, সেটা আশা করছি এবার প্রত্যেকের কাছে ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ ফিজিওগ্রাফিক রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল কন্টেন্স এক্সটেন্সিভ খাদার ডিপোজিট? তাহলে খাদার ডিপোজিট মানে কি? খাদার এই শব্দটা আমরা জানি নবগঠিত পলিকে বলা হয়। নিউলি ফর্মড অ্যালুভিয়ামকে বলা হয়, তাই তো? তাহলে
খাদার আমরা কোথায় দেখতে পাবো? একদম বর্তমানে যেখানে প্রবাহিত হচ্ছে নদী তার পার্শ্ববর্তী অঞ্চলে, তাহলে ডেফিনেটলি গ্যাংগেটিক প্লেন রিজিয়নে আমরা খাদার দেখতে পাবো। নদীর বর্তমান প্রবাহ পথের পার্শ্ববর্তী অঞ্চল। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 8। দ্য চিকেন স্নেক করিডোর অফ ইন্ডিয়া লাইজ ইন। চিকেন স্নেক করিডোর আমরা কোথায় দেখতে পাই? দেখো, চিকেন স্নেক করিডোর এই যে জায়গাটা, এটার এক্স্যাক্টলি লোকেশনটা আমি তোমাদের দেখাই আগে। কোন জায়গাটাকে আমরা চিকেন স্নেক করিডোর বলছি? এই যে অঞ্চলটা, এইটাকে বলা হচ্ছে চিকেন স্নেক। এবং আমরা যদি ডিস্ট্রিক্ট হিসাবে দেখি, দেখো আলিপুরদুয়ার এবং কুচবিহার এদিকটা থাকে, এইটা হচ্ছে আলিপুরদুয়ার, এদিকটা হচ্ছে কুচবিহার। দার্জিলিং জেলা মোটামুটিভাবে এইটা হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে কালিম্পং। এটা আমি প্রত্যেকটাই টেন্টেটিভ দেখাচ্ছি, কম বেশি চেঞ্জ হতে পারে। দার্জিলিং, এটা কালিম্পং, এই দিকটা হচ্ছে জলপাইগুড়ি। মোটামুটি বুঝে নাও এগুলো। এবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাটা হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দিকটা। তাহলে এই যে উত্তর দিনাজপুরের জায়গাটা, চোপড়া স্পেসিফিক্যালি যে জায়গাটাতে আমরা এটা দেখি, চোপড়া বলে একটি জায়গা আছে, চোপড়ার কাছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চোপড়ার কাছে এটা অবস্থিত। এটার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ কিন্তু অত্যন্ত বেশি। স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায়, এই যে অংশটা, এটা কিন্তু স্পেসিফিক্যালি দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা আমাদের যে ইয়েটা রয়েছে, মানে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, এই বাংলাদেশের ওপর দিয়ে তো আমরা যেতে পারি না, তাহলে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া যেতে গেলে আমাদের এই দিকটাতে যেতে গেলে এই অংশটা দিয়েই কিন্তু যেতে হয়। ফলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, এটা মাথায় রাখবে। কারণ এটাও জিজ্ঞাসা করতে পারে যে কি গুরুত্ব, এই জায়গাটার গুরুত্ব কি। তাহলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাদের আনসার হলো, এবং কি বিষয়বস্তু আমি বলে দিলাম। এটাকে শিলিগুড়ি করিডোর হিসেবে অনেক সময় আমরা বলে থাকতে পারি, কারণ শিলিগুড়ির এই জায়গাটাতে দার্জিলিং জেলাতে অবস্থান করছে। ঠিক আছে, চিকেন স্নেক করিডোর যেটা, এটা এক্স্যাক্টলি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, চোপড়ার কাছে এই জায়গাটাকে আমরা বলে থাকি। এবং শিলিগুড়ি করিডোর এর সাথে অ্যালোকেটেড পোর্শন হিসেবে আমরা যদি দেখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তবে দেখো এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু এটা শিলিগুড়ি করিডোরের কথা আমি বললাম, তাহলে অনেক ক্ষেত্রে এটা কিন্তু আনসারটা উত্তর দিনাজপুর না নিয়েও দার্জিলিং ডিস্ট্রিক্ট নিতে পারে, দার্জিলিং বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হিসেবে শিলিগুড়ি করিডোরকে নিতে পারে। এটা পরীক্ষা নিয়ামককারী সংস্থা কি করবে তার উপর নির্ভর করে, কারণ এর দক্ষিণ পোর্শন যেটা, সেটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ছে। ঠিক, ফলে সেই কারণে এটাকে আনসারটাকে আমি উল্লেখ করে রাখছি অ্যাজ ডাউটফুল সেটআপ বলে। তো সেই কারণে মাথায় রাখবে যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এই জায়গাটা, এটা করিডোরের সারদান পোর্শন। জেলা হিসাবে যদি বলা হয়, এখানে কোয়েশ্চেনটা একটু ডাউটফুল হয়, জেলা হিসেবে যদি বলা হয় সারদান পোর্শন হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। এবার এই শিলিগুড়ি করিডোর যদি এই টার্মটা উল্লেখ করা থাকে, ঠিক আছে, শিলিগুড়ি করিডোর মূলত জলপাইগুড়ি দার্জিলিং জেলার এর মধ্যে অবস্থিত, এবং স্পেসিফিক্যালি শিলিগুড়ি সাব ডিভিশন যদি বলা হয়, রাইট, শিলিগুড়ি সাব ডিভিশন আবার দার্জিলিং জেলাতে অবস্থিত। আমরা যদি এটাকে শিলিগুড়ি করিডোরের অংশ হিসেবে ধরি। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এটা কখনোই নয়,
আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এটা কখনোই নয়, কিন্তু এখানে দেখো যেহেতু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আছে এবং চিকেন স্নেক অংশটা আছে উত্তর দিনাজপুরের চোপড়ার কাছের অংশ, ফলে সেই হিসেবে আমি আনসারটা বললাম, বাট আনসার কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি, আবার এখানে দুটোই দেওয়া আছে, সেটাও হতে পারে। সো এক্ষেত্রে কোয়েশ্চেনটা অ্যাম্বিগুইটি রয়েছে, সেই কারণে আমি এটাকে এক্সপ্লেন করে দিলাম। অবভিয়াসলি তোমরা তোমাদের মতামত আমাকে জানাবে, যদি কোনো জায়গায় মনে হয় যে কিছু চেঞ্জ করার দরকার আমি ডেফিনেটলি করে দেবো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইজ নট ক্রসড বাই ট্রপিক অফ ক্যান্সার? ট্রপিক অফ ক্যান্সার দ্বারা কোন জেলা ক্রস করেনি, মানে কোন জেলা দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যায়নি? মূলত 5টা জেলা দিয়ে পশ্চিমবঙ্গে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, তাই তো? তাহলে এখানে স্পেসিফিক্যালি দেখো যদি নয় বলেছে, এখানে কোনো জেলা দিয়েই যায়নি এমনটা নয়, ঠিক আছে? কোনো জেলা দিয়ে যায়নি এমনটা নয়, পুরুলিয়া দিয়েও গেছে, বাঁকুড়া দিয়েও গেছে, পশ্চিম বর্ধমান দিয়েও গেছে, নদিয়া দিয়েও গেছে, এটা কোনো কারণে একটু টাইপিং এরর হতে পারে। নেক্সট, দ্য রেইনিয়েস্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল, সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাবো? ওয়েটেস্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েটেস্ট প্লেস যদি বলা হয় তাহলে এটা আলিপুরদুয়ারের বক্সাডুয়ার রিজিয়ন। এখানে মৌসুমিও কিন্তু অনেক আগে ঢোকে সাউথ বেঙ্গলের তুলনায়। তোমরা যদি এই জায়গাটা দেখি, যে বক্সাদুয়ার যে অঞ্চলটা আমি এখানে এঁকেছিলাম, এই জায়গাটার কথা আমরা বলছি। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটার ক্ষেত্রে বলে রাখি, যে কার্স্ট ল্যান্ডফর্ম, এটাও কিন্তু এই বক্সাডুয়ার্স অঞ্চলেতে দেখা যায়। সো অপশন সি উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, তার আগে তোমাদেরকে প্রতিদিনের মতো একবার জাস্ট বিষয়টা সম্পর্কে অবগত করা, যে ভিশন ডাব্লিউবিসিএস এর নেতৃত্বে, ভিশন ডাব্লিউবিসিএস এর দ্বারা যে 60 মক টেস্ট লঞ্চ করা হয়েছে, সেখানে তোমরা এই ফেসিলিটিস পাচ্ছ। যারা যারা ইন্টারেস্টেড আছো, যাদের মনে হয় ভিশন ডাব্লিউবিসিএস এর সাথে তোমরা তোমাদের মক টেস্ট সিরিজকে আরেকটুখানি গ্লেজ দেবে, তারা যোগাযোগ করতে পারো। কমেন্ট সেকশনে নাম্বার পিন করা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য বারিন্দ ট্র্যাক্ট ইজ মেইনলি কম্পোজড অফ। বারিন্দ ট্র্যাক্ট মনে রাখবে, বারিন্দ এটা পুরোপুরিভাবে ভাঙর টাইপ ল্যান্ডমাস। ওকে, বারিন্দ ট্র্যাক্ট পুরোপুরিভাবে ভাঙর টাইপ ল্যান্ডমাস। এবং তাহলে ভাঙর মানে ওল্ড অ্যালুভিয়াম, এখানে রিসেন্ট অ্যালুভিয়াম আছে, ডেল্টাইক ডিপোজিট আছে, প্লিস্টোসিন অ্যালুভিয়াম আছে, ব্যাসাল্টিক লাভা আছে। তাহলে ব্যাসাল্টিক লাভা হবে না, রিসেন্ট অ্যালুভিয়াম হবে না, কারণ রিসেন্ট অ্যালুভিয়াম হলে তাকে আমরা কি বলবো? খাদার বলবো। ডেল্টাইক ডিপোজিট তো আমরা পাচ্ছি না, এটা মালদাতে দেখা যায়। সো প্লিস্টোসিন যুগের অ্যালুভিয়াম। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস ডাজ নট শেয়ার এ বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের সাথে কোন রাজ্যের বর্ডার শেয়ার নেই? মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের যদি ম্যাপ হয়, আমরা এই দিকটা পাবো ওড়িশা, এই দিকটা রয়েছে বিহার, এই দিকটা রয়েছে ঝাড়খণ্ড, উত্তরে এখানে রয়েছে সিকিম, এইখানে রয়েছে আসাম। তাহলে মণিপুর আমরা অপশনে পাচ্ছি, যেটার সাথে বর্ডার শেয়ার নেই। ঝাড়খণ্ডের সাথে দীর্ঘতম বর্ডার শেয়ার রয়েছে। দ্য রিট্রিটিং মনসুন সিজন কন্ট্রিবিউটস ম্যাক্সিমাম রেনফল টু। রিট্রিটিং মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন প্রত্যাবর্তন করে তাকে বলে উত্তর পূর্ব মৌসুমি বায়ু হিসাবে। আমরা তামিলনাড়ু অঞ্চলে এটার দ্বারা ব্যাপক বৃষ্টিপাত পাই। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে এই জায়গা দিয়ে যখন বেরিয়ে যায়, বেসিক্যালি ল্যান্ডমাস থেকে বেরোয় বলে কি হয়, এখানে তো জলীয় বাষ্প খুব বেশি থাকে না, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে এই বায়ুটা, তার প্রভাবে এই বঙ্গোপসাগরীয় অঞ্চলের কাছটাতে বেশ কিছু গ্যাদার করে, ফলে এরকম বেরিয়ে যাওয়ার সময় এখানে কিছু বৃষ্টিপাত ঘটিয়ে যায়। এবং সেই কারণে এই জায়গাটাতে আমরা বছরে টুয়াইস রেনফল দেখি, বছরে দুবার বৃষ্টিপাত দেখা যায়। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইব ইজ ফাউন্ড এক্সক্লুসিভলি ইন আ ভেরি স্মল এরিয়া অফ নর্দার্ন ওয়েস্ট বেঙ্গল? দেখো নর্দার্ন ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে,
এখানে সাঁওতাল, ওরাও, মুন্ডা, এই যে তিনটি ট্রাইবাল গোষ্ঠী রয়েছে, এই তিনটি ট্রাইবাল গোষ্ঠীকে আমরা কোথায় দেখতে পাবো? মূলত জঙ্গলমহলে পশ্চিম দিকের অংশে আমরা দেখতে পাবো, তাই তো? জঙ্গলমহলে পশ্চিম দিকের অংশে আমরা এটাকে দেখতে পাবো। এবার এই জায়গাতে আমরা লক্ষ্য করব যে টোটো, এদেরকে একমাত্র আমরা আলিপুরদুয়ারে দেখতে পাই, টোটোকে একমাত্র আমরা আলিপুরদুয়ারে দেখতে পাই, তাই তো? তাহলে এই যে টোটো সম্প্রদায় রয়েছে, এই টোটো সম্প্রদায় এখানে কারেক্ট আনসার হিসাবে হবে, আলিপুরদুয়ারে দেখতে পাওয়া যায়। এবং উত্তরবঙ্গের কথা বলেছে, আমরা টোটো সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করব। এবং খুবই ভালনারেবল, এটা খুবই ভালনারেবল একটা টোটো সম্প্রদায়ের কথা আমরা এখানে উল্লেখ করব। এবং এর সাথে আরেকটা কমন নেম মিস হয়ে যায়, দ্যাট ইজ টোটা। এদেরকে আমরা পাবো কোথায়? নীলগিরি রিজিয়নে। ওকে, চলো নেক্সট যাব। কোয়েশ্চেন নাম্বার 15, ছোটনাগপুর প্লেটু অ্যাফেক্টস ওয়েস্টার্ন ওয়েস্ট বেঙ্গল মেনলি থ্রু। ছোটনাগপুর মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিম দিককে কিভাবে নিয়ন্ত্রণ করে? সো ফার্স্ট অফ অল, তাহলে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল, আমরা যে জায়গাটার কথা বলছি, অবস্থানটা একবার দেখে নাও ম্যাপে। এদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চল রয়েছে, তার ইস্টার্ন এক্সট্রিমিটি হিসাবেই আমরা এখানে পুরুলিয়াকে পাই, রাইট? এবার এই জায়গাটা যেহেতু মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে, ইনক্রিজিং সাইক্লোন ফ্রিকোয়েন্সি, দেখো সাইক্লোন ফ্রিকোয়েন্সি যদি হতে হয়, আমরা সাইক্লোনের এই যে প্রক্সিমিটি, এটার জন্য জানি যে কোস্টাল রিজিয়নের কথা বলা হচ্ছে, কোস্টাল রিজিয়ন আছে, রাইট? এখানে সাইক্লোনের কোনো রকমের ইম্প্যাক্ট আমরা এই জায়গাটাতে কি দেখতে পাবো? অ্যাজ সাচ না, এই জায়গাটাতে আমরা সেটা পাবো না। সো এটা বাদ দাও, ইনক্রিজিং সাইক্লোন। প্রিভেন্টিং উইন্টার রেনফল, বলা হচ্ছে যে পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত হতো, এই ছোটনাগপুর প্লেটুর জন্য নাকি হবে না। এটাও না, কারণ আমাদের বৃষ্টিপাত মেনলি হয় সাউথ ওয়েস্ট মনসুনের জন্য, উইন্টার রেনফল তো দেখা যায় না, হতে পারে না। প্রডিউসিং ভলক্যানিক অ্যাক্টিভিটি, বুঝতেই পারছো এখানে ভলক্যানিক অ্যাক্টিভিটির কিছু বিষয় নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, এটা ভলক্যানিক সাসেপ্টেবল অঞ্চলের মধ্যেও পড়ে না। সো কন্ট্রোলিং ড্রেনেজ অ্যান্ড সয়েল ক্যারেক্টারিস্টিক, এটা ঠিক। দেখো কন্ট্রোলিং ড্রেনেজ আমরা যদি বলি, আমাদের মালভূমি অঞ্চল থেকে তৈরি হয়ে আসা নদীগুলি, দামোদর, তারপর হচ্ছে সুবর্ণরেখা, এই নদীগুলির কথা বলা হচ্ছে। এবং সয়েল ক্যারেক্টারিস্টিক, বেসিক্যালি ওই পার্টিকুলার অঞ্চলটাতে আমরা যদি লক্ষ্য করি যে মালভূমি অঞ্চল থেকে ধৌতীকরণ প্রক্রিয়ায় নদীগুলি যে উপকরণ ধুয়ে নিয়ে আসে, সেগুলো এনে এখানে জমা করছে। ফলে জমা করার ফলেতে কি হচ্ছে, এই জায়গাতে সয়েলে আমরা ভলক্যানিক এলিমেন্ট বা ল্যাটেরাইটিক এলিমেন্ট বেশি পাচ্ছি, যার কারণে মাটিতে এই এফি, অ্যালুমিনিয়াম, এই জাতীয় উপকরণ আমরা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। এই তো বিষয়, ক্লিয়ার? মোটামুটিভাবে এটা বোঝা যাচ্ছে। তাহলে সেই কারণে অপশন সি নিচ্ছি, সরি বি, সি না, অপশন বি নেব। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হাইয়েস্ট আরবানাইজেশন লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল আফটার কলকাতা? ভেরি গুড কোয়েশ্চেন, কারণ বেসিক্যালি আমরা কলকাতা আনসার সহজেই করে ফেলতে পারি, সেই কারণে কোয়েশ্চেনটা কিন্তু আমরা এখানে দেখছি কি, কলকাতার পর, কলকাতার পরবর্তী স্টেটাসে আমরা কাকে আরবানাইজেশনের মাত্রায় প্রথম রাখবো? তো ডেফিনেটলি কলকাতা লাগোয়া হাওড়াকে আমরা রাখবো আরবানাইজেশন। এবং আরবানাইজেশনের ধারণাটি কি? আরবানাইজেশনের ধারণা হচ্ছে কোনো একটা অঞ্চলে যে গ্রামীণ সেটেলমেন্ট রয়েছে বা বিভিন্ন গ্রামীণ যে ফেসিলিটিস রয়েছে, সেটা থেকে বেরিয়ে যখন নাগরিক সভ্যতা বা নাগরিক সমস্ত কিছুর দিকে আমরা দেখতে পাই যে সমাজ ব্যবস্থা যাচ্ছে, তাকে বলা হয়, তাকে বলা হয়, রাইট? আরবানাইজেশন হচ্ছে প্রসেস। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 17-এ, হুইচ রিভার সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ তরাই ডুয়ার্স রিজিয়ন? তরাই ডুয়ার্স রিজিয়নের ক্ষেত্রে আমরা কাকে পাবো? দামোদর, অজয়, গঙ্গা, হুগলি, সুবর্ণরেখা, কংসাবতী, এগুলো তো দক্ষিণবঙ্গের নদ নদী ব্যবস্থা। তাহলে একমাত্র পড়ে থাকছে কারা? এটা তো খুব ডাইরেক্ট কোয়েশ্চেন, তিস্তা, তোরসা, সংকোচ। এবং দেখো এই যে তরাই ডুয়ার্স, এই যে জায়গাটা তরাই এবং ডুয়ার্স, বেসিক্যালি এটাকে তিস্তা নদী ব্যবস্থাতে ডিভাইড করছে।
তাহলে স্বাভাবিকভাবে তিস্তা নদী যেহেতু এটাকে ডিভাইড করছে, আমরা অপশন সিকে আনসার হিসেবে চুজ করব। নেক্সট, দ্য নর ওয়েস্টার স্ট্রমস, কালবৈশাখী বলে যেটা পরিচিত, আর অ্যাসোসিয়েটেড উইথ, কখন আমরা কালবৈশাখী দেখতে পাই না, এটা আমরা দেখতে পাই বর্ষাকালের আগে বা গরমকালের ওই সময়টাতে। তাহলে প্রি মনসুন কনভেকশন কারেন্ট আমরা বলবো। কনভেকশন কারেন্ট বা কনভেকশনের জন্য কি হয় না, এই অঞ্চলে ব্যাপক পরিমাণে একটা গরম অবস্থা তৈরি হয়, বাতাস হালকা হয়, এবং হালকা বাতাস ওপরে উঠে গেলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল বাতাস এখানে ব্যাপক পরিমাণে চলে আসে, ব্যাপক পরিমাণে চলে আসে। এবং এই যে চলে আসছে, এই যে ঝোড়ো হাওয়াটা, এইটাকে আমরা মূলত বলে থাকি, এই ঝোড়ো হাওয়াটাকে আমরা মূলত বলে থাকি অ্যাজ নরওয়েস্টার বা কালবৈশাখী। এটাকে অনেক জায়গায় বরদই ছিলা হিসাবেও বলে, এটাকে আমরা বরদই ছিলা হিসাবেও উল্লেখ করতে পারি। আসামে বরদই ছিলা বলা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড? রার বেঙ্গল, ইয়ং অ্যালুভিয়াল প্লেন, কখনো না। ইয়ং অ্যালুভিয়াল প্লেনকে আমরা বলে থাকি খাদার, এবং এটা অ্যালুভিয়াল প্লেন হিসাবে আমরা পাবো। তরাই, ওয়াটারলক বেল্ট অফ সাউথ অফ ভাবর, ভাবর ডেল্টাইক মার্শল্যান্ড। একদমই না, আমরা ভাবর তো অলরেডি আলোচনা করলাম এখানে। এই কোশ্চেনটা আরেকবার যদি আমরা দেখি অন্যভাবে আছে, আমরা এখানে ভাবরের আলোচনা করলাম কোন একটা প্রশ্নে, এই যে ভাবরের আলোচনা করেছি। তাহলে ভাবর কি কখনো এর মধ্যে পড়বে যেখানে স্যাঁতস্যাঁতে অবস্থা থাকবে? কখনো না। তাহলে সেটাকে আমরা তরাই বলবো না। তাহলে ভাবরের ক্ষেত্রে কি বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 19-এ? ভাবর ডেল্টাইক মার্শল্যান্ড। আবার ডেল্টা, ডেল্টা তো কখনোই আমরা পাবো না, হতেই পারে না এটা। বারিন্দ কোস্টাল স্যালাইন ট্র্যাক্ট, একদমই না। বারিন্দ হচ্ছে পুরানো পলিগঠিত মৃত্তিকা অঞ্চল, যেটা মালদা অঞ্চলে আমরা দেখতে পাই। কারেক্টলি ম্যাচ বলেছে তরাই ওয়াটারলক বেল্ট এবং সাউথ অফ ভাবরে অবস্থিত। এটা একদম ঠিক, সাউথ অফ ভাবরে আমি তরাই বলেছি। আমি এগেন তোমাদেরকে ডায়াগ্রামটা দেখাচ্ছি, এটা আমি আঁকলাম একটু আগেই। তাহলে তরাই কারেক্ট আনসার, তরাই ওয়াটারলক বেল্ট সাউথ অফ ভাবর। রার বেঙ্গল ইয়ং অ্যালুভিয়াল প্লেন, এটাও তো ঠিক কথা নয়, এটাও ঠিক কথা নয়, এটাও ঠিক কথা নয়, এটাও ঠিক কথা নয়। আমি তরাই যেটা এঁকেছিলাম ভাবরের দক্ষিণ দিকে অবস্থিত, লক্ষ্য করো, দেখো এই যে ভাবর, তাহলে ভাবরের এটা দক্ষিণ দিকে আসছে, দিস ইজ কল্ড তরাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা যাব 19, রাইট, সরি 20। দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি কমন কোয়েশ্চেন, ইট ইজ সান্দাকফু। 3636 মিটার সান্দাকফু। ওকে, অ্যান্ড দক্ষিণ ভারতের ক্ষেত্রে, সরি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা আমরা বলবো গোর্গাবুরু অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ, সরি দক্ষিণবঙ্গেরও সর্বোচ্চ শৃঙ্গ। ভারত বলে ফেলছি বারবার, সরি ফর দ্যাট। এই ছিল আজকের 20টা কোয়েশ্চেন। চেষ্টা করবো কোয়েশ্চেন নাম্বার 11, সিট নাম্বার 11 থেকে তোমাদের জন্য 25টা করে কোয়েশ্চেন রাখতে, ঠিক আছে? চলো তাহলে আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। টিল দেন ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং ডেফিনেটলি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলো না।